শামীম আওয়াজটা কোন দিক থেকে আসছে সেদিকে লক্ষ্য করে ছুটে যায়, কিন্তু সে গিয়ে কাউকে খুঁজে পায় না সেখানে। শামীম চেঁচিয়ে বলে, মায়ের বুকে দুধ খেয়ে থাকলে এদিকে আয় শুয়োরেরা। এমন সময় শামীমের ফোন বেজে ওঠে। ভেজা হাতে ফোনটা রিসিভ করতে বেশ বেগ পেতে হয়। কোনো মতে ফোনটা রিসিভ করলেই ওপাশ থেকে রাহাত বলে, ভাই, জামিল ভাইকে কেউ কুপিয়েছে। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে দলের বাকি সদস্যরা, প্রত্যেকের মুখে প্রবল উৎকণ্ঠার ছাপ। রাহাত দাঁড়িয়ে কাঁদছে। শামীম এক প্রকার দৌড়ে যায়, গিয়ে রাহাতকে ধরে বলে, কেমন আছে ও? বল কেমন আছে। কথাগুলো জিজ্ঞেস করতে গিয়ে শামীমের গলা কেঁপে ওঠে। রাহাত হাউমাউ করে কেঁদে ওঠে, গলা থেকে কথা বের হচ্ছে না তার। শামীম মাথায় হাত দিয়ে বেঞ্চে বসে পড়ে, তার সমস্ত শরীর কাঁপছে। জামিল শুধু তার ডান হাত ছিল না। জামিলের জন্য শামীমের অন্যরকম মায়া, প্রচণ্ড স্নেহ করে সে এতিম ছেলেটাকে। ভালো আছে ভাইয়া। জামিল খুশি, আপনার জন্য জান দিতে পারে, চিন্তা করবেন না। নারী কণ্ঠে শুনতে পেয়ে শামীম মাথা তুলে তাকায়। তার সামনে জামিলের গর্ভবতী স্ত্রী হেনা দাঁড়িয়ে। সবুজ এসে বলে, হেনা ভাবি, আপনি বসুন। কেন আসলেন এখানে? হেনা ধীরে ধীরে বেঞ্চে শামীমের পাশে বসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অসুস্থ। শামীম কাঁপা কাঁপা গলায় বলে, তুমি ঠিক হও হেনা, কিচ্ছু হবে না ওর, আমি হতে দেব না। আমি ঠিক আছি ভাইয়া। চামচাদের বউদের ঠিক থাকতে হয়, এসব পরিস্থিতি অহরহ আসে তাদের জীবনে। শামীম হেনার মুখের দিকে তাকিয়ে আছে। হেনা বলে, শামীম ভাইয়ের জন্য জান দিয়ে দেবে, কথাটা ও সব সময় বলতো ভাইয়া, আজ সত্যি হতে চলেছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনাদের আর কি ভাইয়া, একজন চামচা চলে গেলে 10 জন চামচা প্রস্তুত আপনাদের সেবার জন্য। ভাবি, শামীম ভাইয়ের সাথে এভাবে কথা বলছেন? শামীম ভাইয়ের কি দোষ? আরাফের দিকে তাকিয়ে হেনা ম্লান হেসে বলে, আমি তো তাকে দোষ দেইনি, কাউকে দোষ দেইনি আমি, শুধু কষ্ট হচ্ছে আরাফ, আমার সন্তান জন্মের আগে এতিম হয়ে গেল। ঝরঝর করে কেঁদে দেয় হেনা। তার কান্না থামছেই না। কিছুক্ষণ শব্দ করে কেঁদে বলে, কতবার করে বললাম ছেড়ে দিন আমার স্বামীকে, ছেড়ে দিন আমাকে, এই অবস্থায় দেখেও একটু মায়া হলো না? আতাউর আলমের লোকেদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে কোপ বসায় ওর গায়ে। শামীম হেনার দিকে তাকায়, তার চোখে মুখে বিস্ময়। বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। দলের ছেলেগুলো সব মুখ চাচাই করতে থাকে। শামীম তেজি কণ্ঠে বলে, ওঠো, আতাউর আলমের লোক করেছে এসব। হেনা কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, 4 জন ছিল, বলেছে আগে তোকে শেষ করব, তারপর তোর শামীম ভাইকে। এই শহরে মেয়র হবে আমাদের আতাউর সাহেব, অন্য কেউ না। ফুয়াদ ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে ওদের মাঝে। সবুজ খেপে গিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়ে বলো, ভাই চলেন, থানায় চলেন। শামীম কঠিন গলায় বলল, না। যাবেন না? তাহলে চলেন, লটকে দিয়ে আসি। শামীম তেজি কণ্ঠ বলল, না। হেনা কান্না থামিয়ে বলে, আমায় একটা কথা দিবেন ভাইয়া, ও যদি কখনো সুস্থ হয়ে ওঠে আপনি প্লিজ ওকে নিজের থেকে দূরে সরিয়ে দেবেন। ও কখনো আপনাকে ছাড়তে চাইবে না ভাইয়া, আপনি ওকে প্লিজ নিজের থেকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিবেন। শামীম হেনার কথা জবাব না দিয়ে রাহাতকে বলে, রাহাত, জি ভাই, চল আমার সাথে। ফুয়াদ বলে, কোথায়? কোথায় যাবি তুই? শামীম ফুয়াদের দিকে তাকায়। শামীমের দৃষ্টি দেখে ফুয়াদ ভয় পেয়ে যায়। চোখ দুটো রাগে ক্ষোভে লাল হয়ে গিয়েছে। তেজি কণ্ঠে বলে ওঠে, জামিল আমার শরীরে একটা অঙ্গ ফুয়াদ, আমার ছোট ভাইয়ের মতো। ও না থাকলে আমি অনেকটা অচল, এটা সবাই জানে। তাই ওকে রাস্তা থেকে সরিয়ে আমাকে নাড়িয়ে দিয়ে ইলেকশনে জিততে চেয়েছিল আতাউর। জামিলকে সরিয়ে দেওয়ার মানে আমার এক পা পঙ্গু করে দেওয়া। ওই আতাউর একটা চেয়েছে ফুয়াদ,
আমি ওকে বোঝাবো পঙ্গু কিভাবে করতে হয়। ওর 2 পা আমি পঙ্গু করে দেব। তুই কি পাগল হয়ে গেলি? মাথা ঠান্ডা কর। আইন আছে দেশে। যদি অপরাধ করে থাকে আইন ওকে শাস্তি দেবে। শামীম ফুয়াদের কথায় ভ্রূক্ষেপ না করে হেনার দিকে একবার তাকায়, দূরভাবে বলে ওঠে, তোমার স্বামী জ্ঞান ফেরার আগে আমি আমার প্রতিশোধ তুলব। তারপর আরাফের দিকে তাকিয়ে বলে, হেনাকে বাড়িতে নিয়ে যা। ঋতু আর ঈশিতাকে বলবি শামীম ভাইয়ের চূড়ান্ত যত্ন নিতে বলেছে। হেনা কিছু বুঝতে পারছে না শামীমের কথা। আরাফ বলে, ভাবি ওঠেন। আরে ওঠেন তো, আমার ভাস্তিকে কেন কষ্ট দিচ্ছেন? চলেন, জামিল ভাই কাল সকালের মধ্যে ভালো হয়ে যাবে। সবাই এক প্রকার জোর করে হেনাকে পাঠিয়ে দেয় আরাফের সাথে। শামীম উঠে দাঁড়ায়, সবুজের দিকে তাকিয়ে বলে, তুই জামিলের কাছে থাকবি। সবুজ মাথা নাড়ায়। রাহাত বলে, কি করব ভাই এখন? আতাউরের গোষ্ঠী উদ্ধার। ফুয়াদ বলে, তুই কি করতে চাইছিস? শামীম ইয়াশা রাহাতের দিকে তাকিয়ে বলে, আতাউরের মেয়ে সানরাইজ কোচিং সেন্টারে পড়ায় না? রাহাত মাথা নাড়ায়। ইয়াশা বলে, এখন রাত 8:30 বাজে, 9টায় কোচিং থেকে বের হয় ওই মেয়েটা। 9:30 নাগাদ ওই মেয়েকে আমাদের পার্টি অফিসে নিয়ে আসবি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শামীমের দিকে। ফুয়াদ চাপা স্বরে চেঁচিয়ে বলে, পাগল হয়েছিস তুই? আগুন নিয়ে খেলতে চাইছিস? শামীম ফুয়াদের কথা উত্তর না দিয়ে রাহাত এবং দলে আরও 2জন ছেলেকে বলে, কাজটা কিভাবে করবি তোরা ভাব, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে আতাউরের মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই। রাহাত কিছুটা হতভম্ব হয়ে গিয়ে তার নেতার কথায়, কিন্তু কাজটা তাকে করতেই হবে। ফুয়াদ রেগে গিয়ে শামীমকে বলে, তোকে থেমে যেতে বলছি আমি শামীম। শামীম থামবে না ফুয়াদ। সেই দিনের জ্বর মারার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা দিনই ওই মেয়ে তার উদ্ধৃত দেখেই এসেছে। মেয়ে মানুষ বলে নজর আন্দাজ করে দিয়েছি, বেশি কিছু বলিনি। 2-1 বার ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র, কিন্তু আজ যেটা হলো তার জন্য আতাউরের অনেক বড় খেসারত দিতে হবে। মেয়র হওয়ার স্বপ্ন ধূলিসাৎ করে দেব আমি। ওর থেকে অনেক বড় দাম নিয়ে ছাড়বো। তুই যদি আমার সাথে থাকতে চাস তাহলে বাড়ি চলে যা, নয়তো আমার সাথে পার্টি অফিসে চল। ম্যাম আসসালামু আলাইকুম। আসি। ওয়ালাইকুম সালাম। সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে কাল, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আলো হেসে তার 5ম শ্রেণীর ছাত্রছাত্রী বিদায় জানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:50। 10 মিনিট আগে ছুটি দিয়েছে আজ। কোচিংয়ের হেড ম্যাম মিনতি দেবী এসে বলে, ছুটি দিয়ে দিয়েছি, বেশ নিচতলায় এসে তবে আমার সাথে চা খেয়ে যেও। আলো হেসে বলে, না ম্যাম, আমি আসছি, আমার সামনে পরীক্ষা, পড়তে বসতে হবে বাড়িতে গিয়ে। মিনতি দেবীকে বিদায় জানিয়ে ব্যাগ থেকে ফোন বের করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামে আলো। ইসমাম 14 বার ফোন দিয়েছে। আলো আনমনে হাসে, এই ছেলেটা এত অদ্ভুত কেন? কল ব্যাক করে কানে ধরতে ইসমাম রিসিভ করে বলে, কি করছিলে? আলো হেসে বলে, তুমি তো জানো আমি কি করছিলাম। ইসমাম, এতবার ফোন দাও কেন? 2 বার দিয়ে বসে থাকতে পারো না? ইসমাম হেসে বলে, খুব অস্থির হয়ে যাই আমি। আসলে দূরে থাকি তো, তাই মনে হয় এই বুঝি আমাকে ঠকিয়ে কোনো বিসিএস ক্যাডার বিয়ে করে নিলে। আলো বলে, ঢং দেখলে আর বাঁচি না। ইসমাম হেসে ফেলে, বলে, ঠিক আছে, আর ঢং করলাম না, তুমি বাড়িতে যাও, সাবধানে যেও। ইসমাম, শোনো। ইসমাম ফোনটা কেটে দিতে যাচ্ছিল। আলো কথা থেমে যায়। হ্যাঁ বলো অদ্রিতা, লাভ ইউ। ইসমামের ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে, মৃদু হেসে বলে, লাভ ইউ টু। ফোন কেটে দিয়ে আলো এদিক ওদিক তাকায়। ব্যস্ত রাস্তায় আজ কেমন শুনশান হয়ে আছে। 2 দিন ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। গা না ভিজলেও বেশ অস্বস্তিকর। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রিকশার জন্য। রাস্তা দিয়ে 2-1 জন লোক যাওয়া আসা করছে। আলো কিছু না ভেবে হাঁটা শুরু করে। হঠাৎ তার সামনে একটা বাইক এসে থামে। আলো দাঁড়িয়ে পড়ে। হেলমেট সরিয়ে বাইক থেকে নেমে পড়ে রাহাত আর রনি।
আলো চমকে উঠে, খানিকটা ঘাবড়ে গিয়ে বলে, আপনারা? আমরা। স্বাভাবিক কণ্ঠে রাহাত বলে। আলো রেগে গিয়ে বলে, কি চাই? পথ আটকে দাঁড়িয়েছেন কেন? রনি বলে, আমাদের কিছু চাই না, ভাই আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। ভাই মানে? কোন ভাই? ভাই তো একটাই, শামীম। ইয়াসার ভাই? শিরায় শিরায় রক্ত। আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো গর্জে উঠে, ফাইজলামি হচ্ছে? সরে দাঁড়ান পথ থেকে, নয়তো এক্ষুনি 999-এ ফোন দেব আমি। রাহাত একটা তাচ্ছিল্যের হাসি হাসে। ইতিমধ্যেই স্বামী ইয়াসারের গাড়ি এসে থামে। গাড়ি থেকে স্বামী ইয়াসার নেমে আলোর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। আলো স্বামীকে দেখে খেপে যায়, চেঁচিয়ে বলে, অসভ্য লোক, কী চাই আপনার? স্বামীন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে রনিকে চোখ দিয়ে ইশারা করে। রনি আলোকে বলে, চোখ বন্ধ করেন তো আপা। আলো চেঁচিয়ে বলে, মানে? আরাফ মুখে চোয়াকান্তর শব্দ করে পকেট থেকে একটা ছোট বোতল বের করে। আলো কিছু বুঝে ওঠার আগে স্প্রে করে দেয় আলোর মুখে। অবচেতন হয়ে আলো লুটিয়ে পড়ে, যেতে নেয় মাটিতে। রাহাত ধরে ফেলে, সাবধানে ধর ওকে, মেয়ে মানুষ, গম্ভীর কণ্ঠে বলে উঠল ইয়াসার। রাহাত মাথা নেড়ে আলোকে ধরে ধরে স্বামীর গাড়ির ড্রাইভিং সিটে পাশে সিটটাতে বসিয়ে দেয়। অবচেতন আলো কাত হয়ে পড়ে থাকে। আরাফ বলে, ভাই এইমাত্র কি আমরা কিডন্যাপ করলাম? স্বামীন কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। রাহাত রবিনের কাছে বাইকের চাবি দিয়ে নিজে গিয়ে স্বামীনের গাড়িতে উঠে। স্বামী আলোর মুখে দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট করে। রাহাত বলে, ভাই আপনিই না বলেছেন ওকে নিয়ে আপনার পার্টি অফিসে যেতে, আপনি নিজে চলে এলেন যে? সিদ্ধান্ত পাল্টিয়েছি, এখন আমাদের বাড়িতে যাচ্ছি। রাহাত অবাক হয়, বাড়িতে গিয়ে কি হবে ভাই? তাছাড়া ওকে নিয়ে কি করবেন আপনি? না মানে আপনার খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? আমি জানি, কিন্তু একটা মেয়ে ভাবে কিডন্যাপ করে? ভাই এটা তো ঘোর অপরাধ, ধরা পড়লে যাবেননি। স্বামীন কোনো কথা বলছে না, এক মনে ড্রাইভ করতে থাকে। সে নিজেও জানে সে আগুন নিয়ে খেলছে, কিন্তু খেলাটা তাকে শেষ করতেই হবে। ড্রাইভিং করতে করতে একবার সে আলোর মুখের দিকে তাকায়। কপালে কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার। অবচেতন অবস্থায় একবারে নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে, অথচ মেয়েটা কি প্রচণ্ড জেদি। যেই জেদ ইয়াসার অপছন্দ, ইয়াসা হজম করতে পারছে না। রাহাত পিছন থেকে বলে, ইচ্ছে করছে দুগালে দুটো চর বসে ভাই। ওর বাপ যে এত বড় একটা শয়তান কখনো বুঝতে পারিনি। আরাফ বলে, ভাই কি জানি না, তবে আমি হলে অবশ্যই ওকে থাপ্পড় মারতে মারতে সব দাঁত বের করে দিতাম। রাহাত বলে, ওকে আটকে রেখে আতাউরের কাছে টাকা চাইবেন ভাই? কিন্তু আপনার তো টাকার অভাব নেই। আরাফ বলে, আরে ধুর, ওকে ভাই ভয় দেখাবে, ঠিক হবে, একবারে ঠিক হবে, ওর বাপ উচিত শিক্ষা পাবে। রাহাত শামীমকে বলে, কিন্তু ভাই ওকে ছেড়ে দিতে তো পুলিশের কাছে বলে দেবে সব, আর ওর বাপ তো বসে থাকবে না, কিচ্ছু করতে পারবে না, গম্ভীর এবং তেজি কণ্ঠে বলে উঠল শামীম। রাহাত এবং আরাফ কিছু না বুঝেও একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। আলোর মুখের দিকে একবার তাকিয়ে শামীম রাহাতকে বলে, ওর ফোনটা বের করে ব্যাগ থেকে আতাউরে মেসেজ দিয়ে দে, 2 ঘন্টা অন্তত নিশ্চিন্তে থাকুক, মেয়ের জন্য দুশ্চিন্তা না করুক। আর 2 ঘন্টা পর তখন কি হবে? স্বামী ইয়াসার পৈচারিক হাসি হাসে, তারপর ড্রাইভিংয়ে মন দেয়। পানির গ্লাস হাতে স্বামীর পিছনে এসে দাঁড়ায় রেহানা। আতাউর আলম স্টাডি রুমে বসে কিছু কাগজপত্র দেখছিল। রেহানার পায়ের শব্দ পেয়ে মাথা তুলে দাঁড়ায়। রেহানা বলে, শুনছো, মেয়েটা তো এখনও এলো না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা কিছু নেই, মেসেজে বলেছে ফিরতে রাত হবে, একটু ব্যস্ত সে। তুমি আবার অযথা ফোন নিয়ে বিরক্ত করো না, রেগে যাবে। তুমি সবসময় মেয়েটাকে এভাবে লাই দাও, একটা বিপদ ঘটে গেলে তখন বুঝবে এই পৃথিবী মেয়েদের জন্য কতটা খারাপ, তা জানো না? জানি, তবে আমার মেয়ে তো সাধারণ কোনো মেয়ে নয়, ওকে আমি সাধারণ অন্য সব মেয়েদের মতো বড় করিনি।
রেহানা বলে কি কাজ জিজ্ঞেস করে মেসেজ দিয়ে, আর তেমন হলে আয়াত ও আজানকে পাঠিয়ে দাও, ওরা গিয়ে নিয়ে আসবে আলোকে। তুমি যাও তো, একটু পরে আমি গিয়ে নিয়ে আসবো ওকে, তুমি যাও। রেহানা বেগম ঘর থেকে চিন্তিত মুখ নিয়ে বের হয়। তার শরীরটা একটু একটু কাঁপছে, বুকটা কেমন খা খা করছে, মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলছে। বাড়ির নাম শান্তিনীর, আগে ছিল মির্জা ম্যানশন। শামিনের মা হোসনে আরা শান্তির মৃত্যুর পর শামিনের নাম রেখেছে। শামিনের গাড়ির শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার পোনা এসে গেট খুলে দেয়। পোর্সের কাছে এসে গাড়ি থামিয়ে শামিন নেমে পড়ে গাড়ি থেকে। পোনার দিকে তাকিয়ে বলে, পোনা চাচা, ঈশিতার ঋতুকে ডেকে আনো। পোনা মাথা নাড়িয়ে এক ছুটে দৌড়ে যায় ভিতরে। রাহাত এবং আরাফ নেমে দাঁড়ায়। তারা উৎসুক হয়ে তাকিয়ে আছে শামিন ইয়াসারের দিকে। ঠিক কী ঘটতে চলছে তাদের ভাই তারা সেটা বুঝতে পারছে না। ঈশিতা আর ঋতু বাইরে চলে এসেছে। ঈশিতা কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গিয়েছিল, সে চোখ ডলতে থাকে। ঋতু বলে, ভাইয়া কিছু হয়েছে? শামিন গম্ভীর কণ্ঠে বলে, উঠে দরজা খুলে ওকে ভিতরে নিয়ে যাও। কাকে? ঈশিতা অবাক হয়ে জানতে চায় ভিতরে যে আছে তাকে। ঈশিতা আর ঋতু হতকম্প হয়ে গাড়ির দরজা খুলে চমকে উঠে। ঈশিতা এক প্রকার চেঁচিয়ে উঠে, ও মাই গড, এসব হচ্ছে কি ভাইয়া? এই মেয়ে তো সেই মেয়েটা তোমাকে চর মেরেছিল, আতাউর আলমের মেয়ে। শামিন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। ঈশিতা বলে, এখানে কেন? আর এভাবে ঘুমাচ্ছে কেন? ভাইয়া প্লিজ পরিষ্কার করে বলো তো। ইলহাম এবং বাড়ির দুজন মহিলা সার্ভেন্ট এসে দাঁড়িয়েছে পোর্সের নিচে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শামিন ধমকের সুরে বলে ওঠে, ও ঘুমাচ্ছে না, অবচেতন হয়ে আছে। এত কথা জবাব দিতে পারবো না, ওকে গেস্টরুমে নিয়ে যা। নিচতলায় মুখে পানি ছাট মার, হুঁশ ফিরে পাবে। ঋতু ভাসুরের ধমকে ভয় পেয়ে ঈশিতাকে বলে, আপু আগে ওনাকে ধরো, নিয়ে যাই ঘরে। তারপর মহিলা সার্ভেন্টের দিকে ফিরে বলে, তোমরাও আসো খালা। সবাই ধরাধরি করে আলোকে ঘরে নিয়ে যায়। ইলহাম হতভম্ব হয়ে বলে, হচ্ছেটা কি ভাইয়া? আসলে কিছু হচ্ছে না, তবে হতে চলছে। ইলহাম কিছু বুঝতে পারছে না ভাইয়ার কথা। শামিন আরাফাতের দিকে তাকিয়ে বলে, রনিকে ফোন দে, ওদিকে কি অবস্থা জেনে নে। কলিং বেজে আওয়াজ পেয়ে রেহানা ছুটে এসে দরজা খোলে। দরজা খুলতে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে 6 থেকে 7 জন অচেনা ছেলে। আতাউর আলম বসার ঘরের দিকে আসতে আসতে বলতে থাকে, কি আলো এসে গিয়েছে? তুমি শুধু শুধু টেনশন। কথা থামিয়ে দিয়ে আতাউর আলম রনির দিকে তাকায়। রনি একটা মুচকি হাসি দিয়ে দলবল নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আতাউর আলম চেঁচিয়ে বলে, তোদের সাহস তো কম না? সাহসে তো কিছুই দেখেননি চাচা, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত, আমাদের শিরায় শিরায় রক্ত, গরম রক্ত। কথাটি বলে রনি বাকি ছেলেদের বলে, ওই নেংটি ইঁদুর দুটোকে ধরে নিয়ে আন আগে। আজান এবং আয়াত চেঁচামেচি আওয়াজ পেয়ে বসার ঘরের দিকে আসছিল। দলে দুজন গিয়ে ওদের দুজনকে ধরে ফেলে। আতাউর আলম ঘাবড়ে গিয়ে বলে, ছাড় ওদের, ছাড় আমার ছেলেদের। রনি হেসে বলে, ছেলেদের একটু ধরেছি বলে বিচি একবারে শুকিয়ে গিয়েছে তাই না চাচা? তাহলে শুনুন চাচা, আপনার মেয়েকে কিছুক্ষণ আগে ইয়াসার ভাই তুলে নিয়ে গিয়েছে তার বাড়িতে। রেহানা আর্তনা করে উঠে অচেতন হয়ে লুটে পড়ে মাটিতে। আতাউর আলম রনির মুখের দিকে তাকিয়ে আছে। আজান আয়াত চেঁচিয়ে উঠে বলে, বাবা আমাদের আপু। মুখে পানি ঝাপটা মারতেই আলো কপাল কুঁচকে ফেলে খানিকটা। বাড়ির কাজের খালা সিতারা ঋতুর দিকে তাকিয়ে বলে, জ্ঞান ফিরেছে মেজো ভাবি। ঋতু অসহায়ের মতো আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তার ভীষণ মায়া হচ্ছে অচেনা এই মেয়েটির জন্য। কিছুটা হতকম্ব হয়ে গিয়েছে সে পুরো ব্যাপারটায়। তার ভাসুরকে যে যতটুকু চেনে তাতে সে জানে স্বামী ইয়াসারের নারীর দোষ নেই। তাহলে
এই মেয়েটিকে কেন এনেছে তুলে? তবে কি ঋতুর ধারণা ভুল? এই বাড়ির সব ছেলেরাই কি এক? আলো ধীরে ধীরে চোখ খুলে তাকায়। ঘোলাটে দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে শূন্যে। কয়েক মুহূর্তের সময় নিয়ে পরিস্থিতি অনুধাবন করে সে। লাফিয়ে উঠে বসে। শরীরে কোনো শক্তি খুঁজে পাচ্ছে না সে। তার সামনে কতগুলো অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। আলো সবার মুখের দিকে একবার তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আমি কোথায়? আমাদের বাড়িতে। দরজার পর্দা ঠেলে ইয়াসা মির্জা ভিতরে ঢোকে। আলো ঘৃণ্য কণ্ঠস্বর শুনে চমকে উঠে তাকায়। কিছুক্ষণ আগে সব কিছু তার মনে পড়তেই এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তার গায়ে কোনো জোর সে পায় না। সামনে পা বাড়াতে মাথা ঘুরে পড়ে যেতে নেয়। ঈশিতা গিয়ে ধরে ফেলে। আলো তেজি কণ্ঠে বলে, ওঠো জানোয়ার, তোর মতলব কি? আমাকে যেতে দে। শামিন হেসে ফেলে। আলো চিৎকার তার কাছে কিছুটা বাঁশি আওয়াজের মতো লাগছে শুনতে। ঋতুর দিকে তাকিয়ে বলে, তোমরা বাইরে যাও, ওর সাথে আমার কথা আছে। ঈশিতা চেঁচিয়ে উঠে বলে, ভাইয়া তুমি করতে চাইছো কি? বাবা কিন্তু রেগে যাবে খুব। তুমি এবার থামো, ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও। শামিন কঠিন গলায় বলে, তোদের বাইরে যেতে বলেছি 3 সেকেন্ডের মধ্যে। আলো ঈশিতার হাত ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আপনারা প্লিজ যাবেন না, এই লোকটা প্রচণ্ড খারাপ, প্লিজ যাবেন না আপনারা। ঈশিতা নিরুপায় আলো থেকে হাত ছাড়িয়ে নিয়ে ঋতুর সাথে ঘর থেকে বের হয়ে যায়। আলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা চেয়ার টেনে আলোর মুখোমুখি বসে। তাচ্ছিল্যের সাথে বলে, আমার বাবা সৎ, আমার বাবা মহৎ, এমনটাই বলো না তুমি সবসময়? তোমার এই অবস্থার জন্য 50% তোমার ওই সুপার হিরো দায়ী, আর বাকি 50% তুমি নিজে। আলো কান্না থামিয়ে বলে, চাস কি তুই? শামিন ঠোঁট বাঁকিয়ে হাসে। তখনই ফুয়াদ এবং রাহাত এসে ঘরে ঢোকে। তাদের পিছু পিছু ঢোকে ইলহাম এবং আরাফ। আলো সেদিকে তাকায়। শামিন ফুয়াদের দিকে তাকিয়ে বলে, কাজে এসে গিয়েছে? ফুয়াদ একবার আলোর দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আলো হতভম্ব হয়ে শামিনের দিকে তাকায়। রাহাত আরাফ অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। ইলহাম বলে, ভাইয়া কাজী এসেছে কেন? কাজী কি করবে? বিয়ে পড়াবে, ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। ইলহাম হতভম্ব হয়ে বলে, বিয়ে পড়াবে মানে? কার বিয়ে? আলোর দিকে নিজের তর্জনী আঙ্গুল তুলে জেদি কণ্ঠে শামিন ইয়াসার মির্জা বলে, ও আর আমার। ফুয়াদ বাদে সবাই হতবাক হয়ে শামিমের মুখের দিকে তাকায়। আলো আতঙ্কিত হয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়। বিকট শব্দে চেঁচিয়ে বলে, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কী করে হয়? সবাইকে পুনরায় অবাক করে দিয়ে শামিন আলোকে একটা চড় মারে। চড়ের ধাক্কা সামলাতে না পেরে আলো লুটে পড়ে যায় মাটিতে। গালে হাত দিয়ে মাথা তুলে ভয়াত্মক দৃষ্টিতে দেখি শামিনকে। রাহাত কাঁপা কাঁপা গলায় বলে, ভাই এটা কেমন ধরনের প্রতিশোধ? বিয়ে করবেন কেন? শামিন শুকনো হাসি হাসে। আলো তেজি কণ্ঠে বলে ওঠে, কখনোই না, তোর মতো পশুকে বিয়ে করব না আমি। শামিন ইয়াসা আলোর দিকে খানিকটা ঝুঁকে বলে, চর খেয়েও তেজ কমেনি দেখছি। ফুয়াদ কাজীকে ভিতরে আসতে বল। ইলহাম এতক্ষণে সবটা বুঝতে পেরে আনন্দিত গলায় বলে, এক্সেলেন্ট ভাইয়া, এই না হলে আমার ভাই। 7 বছর আগে ওর বাপ আমাদের পরিবারের সাথে যা করেছে তার উপযুক্ত শাস্তি এটা। ভেরি গুড ভাইয়া। ইলহাম খুশি হলে খুশি হয় না রাহাত এবং আরাফ। তারা তাদের নেতার বউ হিসেবে আলো নামে ওই মেয়েটাকে মানতে পারবে না। রাহাত বলে, ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না। বিয়ে কোনো ছেলে খেলা? তোদের তো খুশি হওয়ার কথা রাহাত। বিয়ে করেন বলে কানের পোকা বের করে দিতি আমার ভাই, তাই বলে এই মেয়ে আতাউরের মেয়ে? শামিন গম্ভীর গলায় বলে, হ্যাঁ আতাউরের মেয়ে। আলো উঠে গিয়ে শামিমের কলার ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, এক্ষুনি যেতে দেয় আমাকে, এক্ষুনি।
কথাটা বলে অনবরত কিল ঘুষি মারতে থাকে শামিনের বুকে, কিন্তু তাদের সামনে বলিষ্ঠ শরীরে কোনো প্রভাব পড়ে না। শটান হয়ে দাঁড়িয়ে থাকে সে। ফুয়াদ কাজীতে নিয়ে ঘরে ঢোকে। কাজী ভয়াত্মক দৃষ্টিতে চারপাশে তাকায়। এখানে কি হচ্ছে তার বোঝার দরকার নেই। কোনো মতে বিয়েটা পড়ে কেটে পড়বে সে। এই বাঘের গুহায় বেশিক্ষণ থাকলে বিপদ। কাজী বিয়ে পড়ালে শুরু করে। আলোর দিকে তাকিয়ে বলে, কবুল বললে কবুল বলবে মা? আমি কবুল বলবো না, চেঁচাতে থাকে আলো। শামীম আলোর জোয়ালা চেপে ধরে বলে, কবুল বলবে তুমি, দেরি করলে তোমার ক্ষতি। আলো নিস্তেজ হয়ে পড়ে, অস্ফুট স্বরে বলে, আমার বিয়ে করে লাভটা কী হবে আপনার, সেটা পরে বুঝতে পারবে। আলোর জোয়ালা ছেড়ে দিয়ে আরাফাতের দিকে তাকিয়ে বলে, রনিকে ভিডিও কল দে। বিয়ের আগে বাপ বেটিকে মোলাকাত করে নিক, তারপর কখনো দেখা হয় কি না কে জানে। আরাফ মাথা নাড়িয়ে রনিকে ফোন দেয়। রনি রিসিভ করে আতাউর আলমের সামনে রেখে দেয় ফোনটা। আলো চেঁচিয়ে ওঠে, আব্বু! আতাউর আলম কাঁদছে, তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আলো কাঁদতে কাঁদতে বলে, আব্বু, ওরা আমাকে তুমি কবুল বলে দাও আম্মু। আলো আহত চোখে বাবার দিকে তাকায়। আতাউর আলম চোখ মুছে বলে, নয়তো আজান আয়াতকে মেরে মিউনিসিপ্যালিটির ড্রেনে ফেলে রাখবে ওরা, তুমি কবুল বলো। শামীম উঠে এসে ফোন কেড়ে নিয়ে আতাউরের আলমকে বলে, সবসময় কী যেন বলতেন? আমরা সরকারি দল, আমার ক্ষমতার অপব্যবহার করি। ক্ষমতার অপব্যবহার এটাকে বলে? আতাউর আলম চুপচাপ ওখানে বসে তোমার মেয়ে আর আমার বিয়ে দেখবে। চোখ সরিয়েছ কি তোমার? ওই ছেলে দুটোকে মেরে বড় বাজারের ব্রিজে কচুরিপানার নিচে ফেলে দিয়ে আসবো। আলোর শরীরটা যেন অসর হয়ে যাচ্ছে। শামীম ইয়াসার আলোর দিকে একবার তাকে কাজীকে ধমক বলেন, থামলে কেন? বিয়ে পড়ান। পাত্র শামীম ইয়াসার মির্জা, পিতা ইমতিয়াজ মির্জা, পাত্রী অদ্রিতা আলো, পিতা আতাউর আলম। কাজী একটা ঢোক গিলে মাথা নাড়ায়, পুনরায় বিয়ে পড়াতে থাকে। আতাউর আলম ওপাশ বসে মেয়ের দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছে করছে গলায় ফাঁস দিতে। আলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী ইয়াসারের দিকে তাকিয়ে বলে, কবুল বলো বাবা। ইয়াসার আলোর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, কবুল। কাজী এবার আলোকে বলে, মা কবুল বলো। আতাউর আলম চেঁচিয়ে ওঠে, কেন করছো ইয়াসার? আমি তো বলেছি আমি নির্বাচন বর্জন করবো ইয়াসার। প্রয়োজনে আমি তোমার পা ধরে মাপ চাইবো ইয়াসার। আমার মেয়েটাকে ছেড়ে দাও, ও আমার খুব আদরের। ইয়াসা শুকনো হাসি হেসে বলে, জানি তো, সেজন্যই তো বিয়ে করছি, আপনার আদরের জামাই হব বলে। আতাউর আলম কান্নায় ভেঙে পড়ে। কাজী বলতে থাকে, এই মেয়ে তো কবুল বলছে না বাবা। ইয়াসা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রনিকে বলে, রনি, ওর দুই ভাইয়ের মধ্যে একটাকে রেখে আর একটার গলায় ছুরি বসিয়ে দে তো। আলো কেঁপে ওঠে, ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, কবুল। স্ত্রীর মুখের পানি ঝাপটা দিয়ে গালে হাত রেখে ধরা গলায় ডাকতে থাকে আতাউর আলম, ও রেহানা, উঠো রেহানা। রেহানা সাড়া দেয় না। দীর্ঘ সময় ধরে সে অবচেতন হয়ে পড়ে আছে। আজান আয়াত মায়ের পায়ের কাছে বসে আছে ভিতরে। ঘর থেকে আতাউর আলমের মা রিনরিনিয়ে গলায় চেঁচিয়ে যাচ্ছে, আতাউর! এত চিল্লাচিল্লি কে করে? ওই আতাউর, তোর পোলাপাইন এত চিল্লাচিল্লি কেন করে? ওগরে ধমক দে। রনি ছুরিটা পকেটে ঢোকাতে ঢোকাতে আতাউর আলমকে বলে, জামিল ভাইয়ের জায়গায় আইসিইউতে যদি আজ ইয়াসা ভাইয়া থাকতো তাহলে এখানে আজ 5টা লাশ পড়ে থাকতো। আতাউর আলমের কানে সে কথা পৌঁছায় না। সে স্ত্রী জ্ঞান ফেরাতে ব্যস্ত। রনি তৈয়ব নামে ছেলেটির মুখের দিকে তাকিয়ে বলে, সায়ন কই? সামান্য মিষ্টি আনতে এত দেরি?
শাওন একটা মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, মুসলমান পাড়ায় গিয়ে একটা দোকান খোলা পেলাম, সব শালা বন্ধ। তারা তো আর জানে না আমাদের ভাই আজ বিয়ে করবে, তাহলে খোলা থাকতো। তৈয়ব নামের ছেলেটা দাঁত বের করে বলে, ভাই এই আতাউর আলম আর তার বউ আজ থেকে আমাদের তাওই মাওই। রনি পকেট থেকে সিগারেট বের করতে করতে বলে, আর এই ফটকা চালাক মেয়েটা আমাদের ভাবি। আমার তো ভাবতে রাগ উঠে যাচ্ছে গায়ে। ভেবেছি ভাই কত মিষ্টি দেখে একটা ভাবি এনে দেবে আমাদের। সুন্দর আছে তো ভাই, খারাপ না, মিষ্টি তো দেখতে। তৈয়ব হাসতে হাসতে বলে। রনি বলে, দেখতে মিষ্টি কিন্তু ভয়ানক ঝাল। ভাইয়াকে কিভাবে সামলাবে কে জানে। সিগারেটের এক টান দিয়ে একটা চেয়ার টেনে নিচু হয়ে ঝুঁকে বসে রনি আতরের চোখে চোখ রেখে বলে, থানায় পুলিশ করবেন না তা জানি, তবু বলছি থানায় পুলিশ করার চিন্তাও করছেন তা এখানে আপনার মেয়ের ইয়াস ভাই এমন জায়গায় পুঁতে দেবে মেয়ের লাশও খুঁজে পাবেন না। আর চাচা সরি, তাই আপনার ছেলে দুটো অনেক ব্রিলিয়ান্ট, ওদের ডাক্তার বানাবেন। ওরা এত অল্প বয়সে প্রাণ হারালে এই দেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আতাউর আলম আতঙ্কিত মুখ নিয়ে রনির দিকে তাকায়, ফিসফিসিয়ে বলে, বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। দু চোখ বেয়ে তরল গড়িয়ে পড়ে আতাউর আলম। আজ সে ভয়ানক অসহায়, একজন অসহায় বাবা। গুড, এবার তাহলে উঠি। তাই ওইদিকে ভাই আর ভাবি বাসর সাজাতে হবে গিয়ে, হাতে মেলা কাজ। রনি শার্টের হাতা গুটিয়ে নিয়ে সবাইকে বলে, চল। তারপরে আতাউর আলমের দিকে তাকিয়ে বলে, মাউই মা, এর জন্য একজন ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। ইয়াসা ভাইয়ের শাশুড়ি এভাবে অজ্ঞান হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, শুনলে ইয়াসা ভাই খুব রেগে যাবে। আসছি, তাই আসসালামু আলাইকুম। রনি পিছু পিছু দলের সবাই দাঁত বের করে ঘর থেকে বের হয়। আতাউর আলম তার স্ত্রী মাথায় হাত দিয়ে সদর দরজার দিকে দৃষ্টি দিয়ে বসে আছে পাথরের মতো। কাজীকে ফুয়াদ বিদায় দিয়ে পুনরায় ঘরে ঢুকে শামীমের দিকে তাকিয়ে বলে, হয়েছে শান্তি? শামীম ইয়াসার থমথমে মুখ নিয়ে বসে আছে, আর চোখে আলোর দিকে তাকিয়ে আলোকে দেখছে। মেয়েটাকে কেমন বিধ্বস্ত লাগছে। মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাহাত এবং আরাব শুকনো মুখে তাদের নেতাকে দেখছে। তাদের পুরো ব্যাপারটা হজম করতে বেশ কষ্ট হচ্ছে। ইয়াসা উঠে দাঁড়িয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলে, রাত 3:30 বেজে গিয়েছে। ভিজিটিং আওয়ার শেষ, নয়তো জামিলের কাছে যেতাম। এই অবস্থা এখন, ডাক্তার কি বলেছে? আরাফাত বলে, সেই একই কথা, 72 ঘন্টা আগে কিছু বলা যাচ্ছে না। স্বামী ইয়াসার চোখ মুখ শক্ত করে আলোর দিকে তাকিয়ে ধমকের সাথে বলে, এই যে নিষ্পাপ বাপের নিষ্পাপ কন্যা, এদিকে তাকাও। আলো তাকায় না। স্বামী ধমক দিয়ে বলে, তাকাও বলছি। আলো এবার ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার সামনে সাক্ষাৎ একজন পিচাস দাঁড়িয়ে। স্বামীনের দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে আলো তাকিয়ে থাকে। স্বামী ফিসলে হেসে বলে, বাড়ির মহিলাদের পাঠিয়ে দিচ্ছি, যে কোনো ধরনের অসুবিধা তাদের সাথে বলবে, তবে কোনো তিরিং বিরিং করবে না, কাউকে অসম্মান করে কথা বলবে না, বেয়াদবি করবে না। যদি আমার কানে আসে তাহলে কিন্তু। কি করবি তুই, ক্রিমিনাল একটা? আলো কান্না মিশ্রিত কণ্ঠে কথাটা বলে তেড়ে এসে স্বামীনকে চড় মারতে চায়। স্বামীন হাত ধরে ফেলে আলো। সবাই ওদের দেখছে। স্বামীন ঠান্ডা গলায় বলে, এত শক্তি অপচয় করো না। তারপর রাহাতের দিকে তাকিয়ে বলে, আয় আমার সাথে। রাহাত, ইলহাম এবং আরাব স্বামীনের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে যায়। ফুয়াদ আলোর দিকে তাকিয়ে আছে। আমতা আমতা করে বলে, আলো দেখো মেয়ে, তুমি এভাবে কেঁদো না। শামীম কিন্তু খারাপ ছেলে না। তুই এখান থেকে যা কুত্তা।
আলো চেঁচিয়ে ওঠে। ফোরাত একটা ঢোক গিলে ফেলে। শামিন হন্তদন্ত হয়ে দৌড়ে আসে আবারও। চেঁচিয়ে বলে, কি হচ্ছে ফুয়াদ? ও তোকে কুত্তা বলল? ফুয়াদ শামীমকে আটকায়। বাদ দে, চল এখান থেকে। শামীম দাঁত খিচিয়ে আলো মুখোমুখি দাঁড়ায়। পেশিবহুল শক্তিশালী হাতে আলোর থুতনি ধরে নাড়া দিয়ে বলে, একেবারে জবান কম চলবে। এটা প্রথম, এটাই লাস্ট, মনে থাকে যেন। কথাটা বলে শামীম চলে যায়। ফুয়াদ তার পিছু পিছু বেরিয়ে যায়। আলো আবারও মেঝেতে বসে পড়ে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে তার আব্বু আম্মু, আয়াত, আজান, দাদি, ইসমানের ছবি ভেসে উঠছে। ইসমামের কথা মনে পড়তে আলো ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর সে অনুভব করল সে শ্বাস নিতে পারছে না। গলা থেকে অনেক কষ্ট ফিসফিসে একটা শব্দ বের হলো। আর সেটা হলো ইস মা। লিভিং রুমের বাড়ির সব মেয়েরা দাঁড়িয়ে। শামীমকে গেস্ট রুমে থেকে বের হতে দেখে ঈশিতা দৌড়ে যায়। ভাইয়া দুই বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কেন করলে ভাইয়া? ছি, তুমি আমার বড় ভাইয়া, যাকে আমি এত ভালোবাসি, এই তোমার কোন রূপ ভাইয়া? ইলহাম বিরক্ত হয়ে বলে, ভ্যাজ ভ্যাজ করিস না, ভাইয়াকে এক গ্লাস ঠান্ডা পানি দাও কেউ। সীতারা দৌড়ে রান্নাঘরে চলে যায়। শামীম ঈশিতার দিকে তাকায়। ঈশিতা কাঁপা কাঁপা গলায় বলে, বাবা চেন্নাই থেকে ফিরলে কি বলবে তুমি বলো? শামীম ম্লান হেসে বলে, বাবা খুশি হয়ে যাবে। মেয়ে তুলে এনে বিয়ে করা, উঠিয়ে নিয়ে আসা, এসব এই বাড়ির ঐতিহ্য। আমি আমার বাড়ির ঐতিহ্য রক্ষা করেছি, ভুলে গেছিস নাকি? শুনিসনি আমার বাপ চাচারা সবাই তুলে এনে বিয়ে করেছিল? বাবা মাকে তুলে এনে বিয়ে করেছিল। আমাদের দাদা ইন্তেখাব মির্জাও তো দাদিকে তুলে এনেছিল। এই প্রজন্ম থেকে আমি না হয় এই ঐতিহ্যটা চর্চা করলাম। ঈশিতা আহত চোখে ভাইয়ের দিকে তাকায়। ঈশিতার দৃষ্টিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঋতুর দিকে তাকিয়ে বলে, ঋতু? ঋতু ভয়ার্ত কণ্ঠে বলে, জি ভাইয়া। তুমি এ বাড়িতে কি মেজ বউ ভাইয়া? ওই ঘরের ভিতরে যে আছে সে তোমার বড় যা, এই বাড়ির বড় বউ। আমার মা জীবিত থাকলে এই বাড়ির বড় বউকে বরণ করে নেওয়ার জন্য যা যা করতো সে দায়িত্ব আমি তোমার কাঁধে দিলাম। আশা করি তুমি তোমার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করবে। নিতু বাধ্য মেয়ের মতো মাথা নাওয়ায়। ঈশিতার মতো প্রতিবাদ জানানোর সাহস, অধিকার, ক্ষমতা কোনোটি যে তার নেই। আর ওকে কিছু খাবার দেওয়া আগে। খেতে না চাইলে আমাকে ডাকবে। কোনো ধরনের বাজে ব্যবহার কিংবা গালাগাল দিলে দেরি না করে আমাকে ডাকবে। ঋতু আবার মাথা নাড়ায় ভাসুরের কথায়। ঈশিতা ভাইয়ের দিকে এক ঝলক রাগী দৃষ্টিতে চেয়ে কপাল কুঁচকে দোতলায় চলে যায়। দোতলায় উঠে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে সে। ইলহাম হেসে শামীমকে বলে, ওর বান্ধবী রীতিকে পছন্দ করে রেখেছিল তোমার জন্য, সেজন্য রাগ হচ্ছে ওর তোমার উপর। ইতিমধ্যে হেনা এসে লিভিং রুমে দাঁড়ায়। শরীরটা অসহনীয় যন্ত্রণা বিষিয়ে উঠেছে তার। ইয়াসারের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, ভাইয়া এটা কি করলেন আপনি? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলেন। জামিল সুস্থ হবে এতে? শামীম নরম গলায় বলে, ঘরে গিয়ে রেস্ট নাও, এত সব চিন্তা মাথায় নিও না, জামিলের বাচ্চার ক্ষতি হবে। সীতারা এসে শামীমের সামনে পানির গ্লাস হাতে দাঁড়ায়। শামীম গ্লাসের দিকে একবার তাকিয়ে হনহন করে নিচতলার বারান্দায় চলে যায়। ঋতু চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম ধমক দিয়ে বলে, ভাইয়া কি বলো শুনতে পাওনি? খাম্বার মতো দাঁড়িয়ে আছো যে? নিতু আমতা আমতা করে বলে, কি করব? কি করব মানে? ওকে সাজাবে, সাজিয়ে ভাইয়ার ঘরে দিয়ে এসো। ঋতু কয়েক মুহূর্তে চুপ থেকে বলে, মেয়েটা ভয় পেয়ে আছে, একটু ঠিক হোক। ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু একটা ঢোক গিলে বলে, যাচ্ছি। দরজায় নবঘোরা। সাথে সাথে আলো
মাথা তুলে তাকায়। তার দৃষ্টি ঘোলাটে, শরীরে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। দরজা ঠেলে নিতু এই বাড়ির দুজন হেল্পিং হ্যান্ড সিতারা এবং ফুলির মা ভিতরে ঢুকে। ঋতুর হাতে একটা প্যাকেট, সিতারার হাতে একটা প্লেটে কিছু খাবার। ফুলির মা ঘরে এসি অন করে দিয়ে ঋতু হেরে কি ডাকবো ভাবি? কি ডাকবে আবার? বড় ভাবি ডাকো। ফুলির মা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, চেহারা সুরত তো খুবই চমৎকার, গায়ের রং একটু চাপা, তয় বড় ভাইজানের পাশে খুব মানাইব। আলো নড়ে চড়ে বসে, ঋতু দিকে তাকায়। ঋতু আলোর সামনে এসে হাতে প্যাকেটটা আলোর পাশে রেখে দিয়ে নিজের মেঝেতে বসে আলোর মুখোমুখি কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে সিতারার হাত থেকে খাবারের প্লেটটা নেয়। আলোর চোখ নামিয়ে প্লেটের দিকে তাকিয়ে নিতুর মুখের দিকে তাকায়। ফ্রিজে কাস্টার্ড রাখা ছিল, সেখান থেকে খানিকটা নিয়ে এসেছে আলোর জন্য। একটা চামচ উঠিয়ে আলোর মুখে কাছে ধরে বলে, খেয়ে নিন। আলো মুখ সরিয়ে নিয়ে কঠিন গলায় বলে, খাবো না, নিয়ে যান এসব, ভাইয়া রেগে যাবে, খেয়ে নিন। আলো এক ঝটকায় নিতুর হাত থেকে চামচটা ফেলে দিয়ে কাস্টারের বাটিটা উল্টে ফেলে। সিতারাও ফুলির মা চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, মেজো ভাবি, বড় ভাইজানরে ডাকবো?